প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় রক্তে ইনফেকশন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মাহবুবা শারমিন 1983 সালের ডিসেম্বর মাসে টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2007 সালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD, PhD, MSS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হেমাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, রক্তে ইনফেকশন এটি বলতে আসলে কি বোঝায়? রক্তে ইনফেকশন বলতে আমরা বুঝি যখন শরীরের বিভিন্ন জায়গার ইনফেকশন যখন রক্তে চলে আসে তখন তাকে আমরা বলি রক্তে ইনফেকশন হয়েছে। বেশিরভাগ মানুষই দেখা যায় যে রক্তে ইনফেকশন শুনলে কথাটা শুনলেই ঘাবড়ে যায় যে রক্তে ইনফেকশন হয়েছে, এটা কি ব্লাড ক্যান্সার, প্যানিক হয়ে যায় যে আসলে এটা কি। কিন্তু আসলে বিভিন্ন ধরনের ইনফেকশন, যেমন অনেক সময় দেখা যায় যে সাইনোসাইটিস বা বোনসে ইনফেকশন বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা শ্বাসনালীর প্রদাহ, এইসব ইনফেকশন যখন আমাদের ব্লাডে ইনফেকশন পাই আমরা তখন তাকে রক্তে ইনফেকশন বলি। রক্তে ইনফেকশন হলে একেবারে প্রাথমিক পর্যায়ে কি কি লক্ষণ উপসর্গ দেখে একজন ব্যক্তি অনুধাবন করতে পারবেন যে তার রক্তে বা ব্লাডে ইনফেকশন হয়েছে? বিভিন্ন ধরনের অর্গানিজম যখন টক্সিন রিলিজ করে তার উপসর্গ মেইনলি হলো ফিভার, ঘন ঘন ফিভার আসে বা হাই গ্রেড অফ টেম্পারেচার থাকবে পেশেন্টের। তারপরে পেশেন্টের দুর্বলতা, কনফিউশন, লেথার্জিক হয়ে যায়, নেতিয়ে যায়, হাইপোটেনশন হয় মানে ব্লাড প্রেশার ফল করে, তারপর রেসপিরেটরি রেট বেড়ে যায়, আর দেখা যায় যে পালস রেটও বেড়ে যায়, ট্যাকিকার্ডিয়া হয়। তখনই আমরা সিমটম হিসেবে মানে সাসপেক্ট করতে পারি যে রক্তে ইনফেকশন হয়েছে। পরবর্তী সময় আসলে তখন তাৎক্ষণিকভাবে কি করণীয়? একজন পেশেন্ট যখন এইসব উপসর্গ মানে দেখা যাবে যে আমার ফিভার হচ্ছে, মানে জ্বর হচ্ছে, জ্বরের সাথে সাথে দেখা যায় যে বুক ধড়ফড় করছে, শ্বাসকষ্ট হচ্ছে, এর সাথে যেমন শরীর দুর্বল হয়ে যাচ্ছে, নেতিয়ে পড়তেছে, মানে কোনো কাজে মনোযোগ নেই, তখন একজন পেশেন্ট এসব লক্ষণ উপসর্গ থাকলেই পেশেন্ট হলো একজন নিকটতম ডক্টরের পরামর্শ নেবেন। রক্তে যে কারণগুলোর জন্য ইনফেকশন হচ্ছে সেটি আসলে আপনারা কিভাবে নির্ণয় করে থাকেন? রক্তে বিভিন্ন কারণের মধ্যে মেইনলি হলো যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, তারপর গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তারপরে ভাইরাল ইনফেকশন। নাওয়াডেজ যে কোনো সময় তো সিজনাল চেঞ্জ বা ভাইরাল ইনফেকশন কমন, যে কোনো সময়ে কিন্তু ভাইরাল ইনফেকশন হতে পারে। তারপরে দেখা যায় আন্ডার 5 এজ যারা বাচ্চা আছে তাদের কিন্তু ইনফেকশন বা সেপসিস হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আর তাছাড়া আছে বয়স্ক পেশেন্ট যারা, যেমন ওল্ড এজের ক্ষেত্রে, ডায়াবেটিক পেশেন্ট বা বিভিন্ন ধরনের ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, তাদের ক্ষেত্রে রক্তে ইনফেকশন হওয়ার চান্স অনেক অনেক বেশি। কোন বয়সীদের ক্ষেত্রে মূলত রক্তে ইনফেকশন জীবনের ঝুঁকির সমস্যা করে? মেইনলি হলো ইনফ্যান্ট, আন্ডার 5 এজ, আর একটা হলো ওল্ডার এজ। তাদের ক্ষেত্রে হলো রক্তে ইনফেকশন হলে আমাদের অ্যালার্মিং হিসেবে নিতে হবে যে আমাদের এই রক্তে ইনফেকশন হয়েছে, আমাদের মাস্ট নিয়ারবাই ডক্টরের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের শরণাপন্ন হবার পর কি কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা নির্ণয় করেন যে রক্তে ইনফেকশন হয়েছে? মেইনলি তো আমরা করব কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা অনেক সময় দেখা যায় যে কোনো একজন সুস্থ মানুষও জাস্ট জানার জন্য যে আমরা সিবিসি করে ফেলি। তো যখন দেখব যে আমরা এই ধরনের উপসর্গ এসেছে যে সেপসিস বা ব্লাডে ইনফেকশন ধারণা করছি, তখন আমরা নিকটস্থ ডক্টরের কাছে গেলে আমরা বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন দিয়ে থাকি। তার মধ্যে কমন হলো সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট, এর সাথে হলো পেরিফেরাল ব্লাড প্রিম, সিআরপি, সেরাম ল্যাকটেট, ব্লাড কালচার। আর কী ধরনের ইনফেকশন হয়েছে এটা জানার জন্য আমরা এই সেরাম প্রোক্যালসিটোনিনটা করতে পারি। প্রোক্যালসিটোনিন করলে আমরা একটা ধারণা পেয়ে যাই যে এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন না
ব্যাকটেরিয়াল ইনফেকশন না, যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশন। আর ব্লাড কালচার করলে আমরা জানতে পারি যে কোন অর্গানিজম দিয়ে এই ব্লাডে ইনফেকশনটা হয়েছে। সেক্ষেত্রে আসলে কাউন্সেলিংটি কিভাবে করেন পরীক্ষা নিরীক্ষা থেকে নিশ্চিত হওয়ার পর? নিশ্চিত হওয়ার পরে আমরা ওই যে পেশেন্টের এইজটা দেখি, তারপরে পেশেন্টকে কাউন্সেলিং করি। যখন দেখা যায় যে আপনাদের এই ধরনের ফিচার আছে, যেমন ট্যাকিকার্ডিয়া মানে বুক ধড়ফড় করছে, প্রেশার ফল করছে, প্রেশার ফল করা এক ধরনের অ্যালার্মিং সিচুয়েশন, তখন হলো পেশেন্ট সেপটিক শকের দিকে চলে যাচ্ছে, তখন পেশেন্টকে আর্জেন্টলি ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট করতে হবে, আইসিইউ সাপোর্টও লাগতে পারে। এইভাবে পেশেন্টকে কাউন্সেলিং করি। যখন দেখা যায় যে পেশেন্টের এই ব্লাড প্রেশার ফল করছে, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, যে অক্সিজেনের দরকার, তখন পেশেন্টকে ইমিডিয়েট হসপিটালাইজেশন লাগবে। চিকিৎসা পদ্ধতি, রক্তে ইনফেকশন রয়েছে, চিকিৎসা পদ্ধতি কিভাবে শুরু করা প্রয়োজন? ফার্স্টে সাপোর্টিভ আর স্পেসিফিক। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে পেশেন্টকে যখন আমরা সাসপেক্ট করার পরে আমাদের পেশেন্টের আইভি অ্যাক্সেসটা এনশিওর করতে হবে। তারপরে পেশেন্টকে হলো অক্সিজেন লাগলে, যেহেতু পেশেন্টের রেসপিরেটরি রেটটা বেড়ে যায়, কারণ রক্তে ইনফেকশন হলে কি হয়, সেলুলার লেভেলে অক্সিজেন সাপ্লাইটা কমে যায়, এর ফলে পেশেন্টের শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট হওয়ার ফলে আমাদের অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, এর জন্য অক্সিজেন রিকোয়ারমেন্ট বেড়ে যায়, অক্সিজেন দিব। তারপরে বিভিন্ন ধরনের স্পেসিফিক ট্রিটমেন্টের অর্গানিজমের উপর ডিপেন্ড করে আমরা স্পেসিফিক এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। আর ভাইরাল ইনফেকশন হলে অ্যান্টিভাইরাল, তারপর অ্যান্টিফাঙ্গাল হলে অ্যান্টিফাঙ্গাল ট্রিটমেন্ট দেওয়া হয়। আমরা অনেক সময় দেখি যে এই যে বিভিন্ন কালচার পরীক্ষা করা হয়, কালচারে কিছু ধরা পড়ছে না, অর্থাৎ কোনো ধরনের জীবাণু পাওয়া যাচ্ছে না, কিন্তু আসলে অ্যান্টিবায়োটিক শুরু করা হয়েছে, পরবর্তীতে জ্বর থেকে শুরু করে অন্যান্য উপসর্গ রয়েছে। কেন হচ্ছে এমন বিষয়টি? পেশেন্টের যে আমরা কালচারটা নিচ্ছি, অনেক সময় অ্যাসেপটিক প্রিকশন বা অ্যাসেপটিক ওয়েতে নেওয়া হয় না, এই কারণেও হতে পারে। আর অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কিন্তু আমাদের ওই স্পেসিফিক অর্গানিজমটা আমাদের কালচারে আসবে না। বেশিরভাগ ক্ষেত্রে কালচার নেগেটিভ আসে, কিন্তু আমাদের যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেই, ওই অনুযায়ী আমরা পেশেন্টের সিমটমস দেখে পেশেন্টকে চিকিৎসা দিয়ে থাকি। উপসর্গ দেখার কতদিনের মধ্যে অ্যান্টিবায়োটিক শুরু করা প্রয়োজন? উপসর্গ দেখার সাথে সাথেই এম্পেরিক্যাল ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে। যখন দেখব যে আমাদের সিবিসিতে দেখব ডাব্লিউবিসি কাউন্ট বেশি, লিউকোসাইটোসিস, বা অনেক সময় দেখা যায় যে ব্যাকটেরিয়া ইনফেকশনে লিউকোপিনিয়াও থাকে, তখনই আমরা যখন দেখব ব্লাডে ইনফেকশন আছে বা সিবিসিতে ডাব্লিউবিসি কাউন্ট বেশি বা ডাব্লিউবিসি কাউন্ট কম, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস আছে, তখনই আমরা পেশেন্টকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিব। আর ভাইরাল ইনফেকশন হলে লিম্ফোসাইটোসিস পাওয়া যায়, তখন ভাইরাল ইনফেকশন হলে তো সাপোর্টিভ ট্রিটমেন্টে পেশেন্ট হলো ভালো হয়ে যায়। কারণ আমরা যদি আর্লি ইমিডিয়েট ট্রিটমেন্ট স্টার্ট না করি, এই সেপ্টিসেমিয়ার পেশেন্টগুলো ডে বাই ডে বিভিন্ন অর্গান ফেলিয়ারে চলে যায়, সার সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম বা সার্সে চলে যায়। আবার এর মধ্যে আমাদের একটা উল্লেখযোগ্য বিষয়, সোফা স্কোর হিসেবে আমাদের পেশেন্টকে আমরা হলো কাউন্সেলিং করে থাকি, যে আমাদের পেশেন্ট এখন সেপসিসের কোন স্টেজে আছে, স্কোরিংয়ে কত নাম্বারে আছে। দেখা যায় যে 24-এর মধ্যে যখন 11 স্কোর থাকে, আমাদের ইমিডিয়েট পেশেন্টকে হসপিটালে ভর্তি করতে হয়। আর আইসিইউ সাপোর্ট লাগবে যখন পেশেন্টের হাইপোটেনশন হবে আর অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে, তখন আমাদের ইমিডিয়েটলি পেশেন্টকে আইসিইউতে শিফট করতে হবে। অনেকে যেটি বলে থাকেন যে রক্তে ইনফেকশন হয়েছে, এটি আবার স্বাভাবিক 2-3 দিন পর কমে যাবে, বিষয়টি আসলে এমন কিনা? তখন হলো পেশেন্টের সিমটমের উপর ডিপেন্ড করে। যখন হলো পেশেন্ট দেখা যাবে যে সিভিয়ার হাইপোটেনশন হয়ে যাচ্ছে, তারপরে পেশেন্টের রেসপিরেটরি রেট বেশি, অক্সিজেন মানে শ্বাসকষ্ট হচ্ছে, তখন তো আর পেশেন্টকে বাসায় রাখা যাবে না, তখন আমাদের পেশেন্টকে ইমিডিয়েটলি হসপিটালে ভর্তি করতে হবে। কিন্তু পেশেন্টের এরকম সিমটম নাই, কিন্তু পেশেন্টের ফিভার আছে শুধু, কিন্তু আর পালপিটেশন বা বুক ধড়ফড় করছে, ব্লাড প্রেশার নর্মাল, তখন আমরা পেশেন্টকে কাউন্সেলিং করি, আপনি বাসায় থাকবেন, প্রপার কেয়ার নেবেন, পার্সোনাল হাইজিন মেনটেন করবেন, আর হলো যা আমরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেছি ওগুলো কন্টিনিউ করে পরে জাস্ট ফলো আপে আসবেন।
রক্তে ইনফেকশন রয়েছে, পরবর্তী সময় রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে গিয়েছে, এই রক্তে ইনফেকশনের জন্য রোগীর অবস্থা সংকটাপন্ন হতে পারে কিনা? যখন দেখা যায় যে পেশেন্টের অ্যালার্মিং ফিচারগুলো ডেভেলপ করেছে, তখন আমাদের মাথায় রাখতে হবে যে পেশেন্টের জীবন সংকটাপন্ন হতে পারে, তখন ইমিডিয়েট হসপিটালাইজেশন করতে হবে। আরেকটি অ্যালার্মিং বিষয় হলো, অনেক সময় ম্যাক্সিমামই আমরা পাই আমাদের দেশে যে অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে পেশেন্টরা ফার্মেসি থেকে উইদাউট এনি প্রেসক্রাইব, মানে আমাদের যে রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া যত্রতত্র অ্যান্টিবায়োটিক খেয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে। এর জন্য আমরা হলো এই যে এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক দিলেও আমরা এখন রেসপন্স ভালো পাচ্ছি না। এর জন্য আমাদের এই অ্যান্টিবায়োটিক, প্রপার অ্যান্টিবায়োটিক গাইডলাইন ইউজ করে এই অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। তাহলে হলো পেশেন্টকে যখন সিমটম ডেভেলপ করবে, আমরা ওই অনুযায়ী যদি অ্যান্টিবায়োটিক ইউজ করি, তাহলে পেশেন্ট কিন্তু প্রথমে ওই অ্যান্টিবায়োটিক খেলে ইজিলি হলো সুস্থ হয়ে যেতে পারবে। কিন্তু যদি পেশেন্টে দেখা যায় যে আগে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক যত্রতত্র অ্যান্টিবায়োটিক খেয়েছে, তখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে, তখন ওইসব পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট করা অনেক টাফ হয়ে যায়। রক্তে ইনফেকশন এটি একজন ব্যক্তির মৃত্যুর কারণ হতে পারে কিনা? অবশ্যই। সেপসিস থেকে সেপটিক শক থেকে ওই যে সার্স থেকে কিন্তু ফলোড বাই ওই যে মর্স বা বিভিন্ন ধরনের অর্গান ফেলিওর পর্যন্ত হতে পারে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বর্তমান প্রেক্ষাপটে কেমন দেখছেন এবং এক্ষেত্রে আসলে কি করণীয়? প্রেসক্রিপশন ছাড়া এই অ্যান্টিবায়োটিক বিক্রিটা বন্ধ করতে হবে। আমাদের সরকার একটি আইন করতে পারে যে আমাদের দেশে রেজিস্টার্ড ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া এই যে ফার্মেসিতে গেলেই কিন্তু ঠান্ডা হলে দেখা যায় ফার্মেসির লোকজন বা ফার্মেসিতে যারা ওষুধ বিক্রি করে তারা হলো অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম ভাইরাল ইনফেকশন বা যে কোনো সিজনাল ফিভারে, ফ্লু হলে কিন্তু অ্যান্টিবায়োটিক লাগবে না। কয়েকদিন একটু আমরা অ্যান্টিহিস্টামিন বা কমন কোল্ডের ওষুধ খেলে আমরা কিন্তু ইজিলি ভালো হয়ে যায়। এর সাথে যে বিভিন্ন ধরনের রেমেডি আছে, যেমন গরম পানি খাওয়া, তারপরে বিভিন্ন নিয়ম পার্সোনাল হাইজিন মেনে চললে কিন্তু সুস্থ হয়ে যাবে। এই কারণে রেজিস্টার প্র্যাকটিশনারের প্রেসক্রিপশন ছাড়া যত অ্যান্টিবায়োটিকটা বিক্রি বন্ধ করতে হবে। আর আমাদের জনসাধারণের মধ্যে সচেতনতা ডেভেলপ করতে হবে। রক্ত ইনফেকশনের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, রক্তে ইনফেকশন নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। রক্তশূন্যতা বাংলাদেশের প্রেক্ষাপটে ছেলেদের তুলনায় মেয়েদের রক্তশূন্যতা বেশি হয়। এর কারণ হিসাবে মেয়েদের বয়সন্ধিকালীন সময়ে অথবা মেয়েদের প্রসূতিকালীন সময়ে, এছাড়াও বিভিন্ন কারণে দেখা দিতে পারে। আজকে আমরা জেনে নিব রক্তশূন্যতা রোগীদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে। যদি রক্তশূন্যতা স্বল্প আকারে হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো লক্ষণ সেইভাবে প্রকাশিত হয় না, কিন্তু রক্তশূন্যতা যদি তীব্র আকার ধারণ করে সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশিত হয়। অন্যতম লক্ষণ হচ্ছে আমাদের মাথা ব্যথা করা, মাথা ঝিমঝিম করা, আমাদের শরীরের মধ্যে ঝিমঝিম করা, বুক ধড়ফড় করা, আমরা কম পরিশ্রমে খুব ক্লান্তি অনুভব করি এবং অবসান্যতা দেখা দেয়। আর আমাদের স্কিনের মধ্যে আমাদের ত্বক বা মুখ ফ্যাকাশে রং ধারণ করে। রক্তশূন্যতার এই লক্ষণগুলো যদি প্রকাশিত হয়, অবশ্যই একজনের চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনার কী কারণে রক্তশূন্যতাটা হয়েছে। নানা কারণে রক্তশূন্যতা হতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা। আজকে আমরা আয়রনের অভাবজনিত রক্তশূন্যতায় খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু পরামর্শ দিব। সাধারণত আমাদের শরীরে পর্যাপ্ত আয়রন জাতীয় খাবার যদি আমরা গ্রহণ না করি সেই ক্ষেত্রে দেখা দিতে পারে আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা, অথবা আমরা পর্যাপ্ত পরিমাণে আয়রন জাতীয় খাবার খাচ্ছি কিন্তু সেটি শরীরে শোষিত হচ্ছে না বা শরীর থেকে বর্জ্যের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এ সকল নানা অজানা কারণেও কিন্তু আয়রনজনিত রক্তশূন্যতা দেখা দিতে পারে। আয়রনজনিত রক্তশূন্যতা দেখা দিলে আমাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে আয়রন জাতীয় খাবারের উৎস। আয়রন জাতীয় খাবার আমরা সাধারণত দুটি উৎস থেকে আমাদের শরীরে পেয়ে থাকি। একটি হচ্ছে হিম জাতীয় আয়রন খাবারের উৎস, আরেকটি হচ্ছে নন হিম জাতীয় খাবারের উৎস।
হিম জাতীয় আয়রন আমরা সাধারণত গরুর মাংস, খাসির মাংস, গরুর কলিজা, খাসির কলিজা, মুরগির মাংস, ডিম ইত্যাদি এবং সামুদ্রিক মাছ থেকেও পেয়ে থাকি। আর নন হিম আয়রন আমরা সাধারণত গাঢ় সবুজ শাকসবজি যেমন পালং শাক এই জাতীয় খাবার থেকে পেয়ে থাকি। আমরা যদি আমাদের খাদ্য তালিকায় নন হিম জাতীয় খাবার অন্তর্ভুক্ত করি সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাথে এক টুকরো লেবু বা ভিটামিন সি এর যে কোনো উৎস রাখতে হবে, কারণ নন হিম জাতীয় আয়রন শরীরে খুব ভালোভাবে শোষিত এবং কাজ করার জন্য আমাদের ভিটামিন সি প্রয়োজন হয়। আমরা সাধারণত অনেকেই ওজন নিয়ে চিন্তিত বা বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা থাকে, যেগুলোর জন্য আমাদের খাদ্য তালিকায় আমরা বিভিন্ন জাতীয় গরু খাসির মাংস বা গরু খাসির কলিজা অন্তর্ভুক্ত করতে ভয় পাই। আমরা ভাবি এই জাতীয় খাবার যদি আমাদের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করি সেক্ষেত্রে আমাদের শারীরিক জটিলতা বেড়ে যেতে পারে। কোনো শারীরিক জটিলতা না থাকে সেই ক্ষেত্রে তারা যদি রক্তশূন্যতায় ভোগেন তাদের কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই তারা গরু বা খাসির মাংস বা কলিজা প্রত্যেক দিন 10 থেকে 15 দিন একটানা যদি তারা 85 গ্রামের মতো রাখেন সেই ক্ষেত্রে তাদের আয়রন জাতীয় যেই রক্তশূন্যতা তৈরি হয়েছে সেটি কিন্তু প্রশমনে সাহায্য করবে। কিন্তু সেই ক্ষেত্রে রান্নার পদ্ধতিটা হবে স্বাস্থ্যকর, কারণ সাধারণত আমরা বাসায় বা দাওয়াতে খেতে গেলে দেখা যায় অনেক গুরুপাক এবং ভুনা করে আমরা সাধারণত গরুর মাংস, খাসির মাংস বা কলিজাগুলো খেতে পছন্দ করি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে রান্নার পদ্ধতি অবশ্যই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর হতে হবে। খেজুর আয়রন জাতীয় খাবারের কিন্তু একটি ভালো উৎস। পাশাপাশি আপনারা খাদ্য তালিকায় বাদাম রাখতে পারেন, কারণ বাদাম থেকে আমরা ফোলেট এবং পেয়ে থাকি ভিটামিন B6, যেগুলো সাধারণত আমাদের লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে থাকে। আমাদের শরীরে যদি লোহিত রক্তকণিকার পরিমাণ কম থাকে বা উৎপন্নই না হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমরা হাজার আয়রন জাতীয় খাবার খেয়ে কোনো লাভ হবে না এবং রক্তশূন্যতা কমাতে সেটি কখনোই সাহায্য করবে না। সেজন্য খাদ্য তালিকায় অবশ্যই ফোলেট এবং ভিটামিন B6 জাতীয় খাবার অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি খাদ্য তালিকায় আনার ও তরমুজ জাতীয় ফলও কিন্তু রাখতে পারেন। পুদিনা পাতা বা ধনিয়া পাতা রস করেও কিন্তু আমরা খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি। এছাড়াও আমরা খাদ্য তালিকায় বিটের জুস অন্তর্ভুক্ত করতে পারি, যেটি সাধারণত আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে সাহায্য করবে। চিংড়ি মাছ আয়রনের অভাব দূরীকরণে সাহায্য করে। আমরা অনেকেই হয়তো জানি না যে কলা কিন্তু আমাদের জন্য এই ক্ষেত্রে একটি বিশাল ভূমিকা পালন করে। আমরা যারা ওজন নিয়ে চিন্তিত তারা কিন্তু একেবারে কলা খেতেই চাই না, কিন্তু আমরা যদি ক্যালোরি ব্যালেন্স করে খাই সেই ক্ষেত্রে আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় না হলেও কমপক্ষে আমরা সপ্তাহে 2 থেকে 3টি কলা কিন্তু খেতেই পারি। সেক্ষেত্রে এটি আমাদের এই সমস্যা সমাধানে সাহায্য করবে। এবং পাশাপাশি অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে এবং আমাদের প্রত্যেকদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। তাহলেই আমরা যাদের রক্তশূন্যতা আছে তাদের এই জাতীয় সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। এছাড়াও আমাদের হয়তো অনেকেই একটি বিষয় সম্পর্কে জানি না যে ক্যালসিয়াম জাতীয় খাবার এবং যে সকল খাবারে ক্যাফেইন আছে সেই জাতীয় খাবারগুলো আমরা যদি আয়রন জাতীয় খাবার খাওয়ার সাথে সাথেই গ্রহণ করি সেই ক্ষেত্রে সেগুলো আয়রন জাতীয় খাবার শোষণে বাধা প্রদান করতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই আয়রন জাতীয় খাবার খাওয়ার কিছু সময় পরে আমরা এই ক্যাফেইন বা আমাদের ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করব। একেবারেই আয়রন জাতীয় খাবার খাওয়ার পরবর্তীতে আমরা এই জাতীয় খাবার গ্রহণ করা থেকে বিরত থাকব। রক্তে ইনফেকশন হয়েছে, পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করাও হয়েছে, তার পরবর্তীতে ফলো আপটি কিভাবে আপনারা নিশ্চিত করেন? পেশেন্টকে বলি 7 দিন পরে বা 1 সপ্তাহ পরে অ্যান্টিবায়োটিকের একটা এম্পিরিক্যাল কোর্স দিয়ে থেকে ওরাল অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আমরা পেশেন্টকে বলি 7 দিন পরে একটা ফলো আপ ভিজিটে আসতে, যে পেশেন্টের তখন দেখি যে পেশেন্টের সাইন সিমটম ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। যদি দেখি পেশেন্ট বেটার ফিল করছে, তারপরে পেশেন্ট কমপ্লায়েন্স ইজ বেটার, তখন আমরা পেশেন্টের জাস্ট আর ভাইটাল সাইনগুলো যখন নর্মাল হয়ে যায় তখন তো পেশেন্ট জাস্ট কিওর। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, রক্তে ইনফেকশন নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। বাধাগ্রস্ত মলত্যাগ, আমি আপনাকে যদি বুঝিয়ে বলতে চাই তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আসলে কিন্তু এটা মহিলাদের রোগ হয়, ছেলেদের হয় না তা না, কিন্তু কম।
এবং বয়স্ক মহিলাদের বেশি হয়, যাদের অনেকগুলো বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে তাদের বেশি হয়। আচ্ছা, তো বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের যেটা হয় যে পায়খানাটা হয় না, মুখের কাছে মলাশয়ের মুখের কাছে এসে আটকে যায়। আচ্ছা, রোগীরা প্রেশার দেয়, অনেক প্রেশার দেয়, কখনো কখনো হাত দিয়ে চাপ দেয়, কখনো কখনো আঙ্গুল দিয়েও পায়খানাটা বের করতে হয়। এবং যখন প্রেশার বেশি দেয়, আঙ্গুল দিয়ে পায়খানাটা বের করে ডেফিনেটলি অনেক সময় দেখা যাচ্ছে যে ক্ষত হয়ে যায় মলদ্বারের মুখে, ইনফেকশন হতে পারে। ইনফেকশন পরে আগে অ্যানাল ফিশার ডেভেলপ করে বেশিরভাগ ক্ষেত্রে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।